26 তোমাদের আচ্ছা তোমরা ব্যাচ 26 তোমাদেরকে ওয়েলকাম গাইনি অ্যান্ড নার্ভস ডিপার্টমেন্টে। আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে যদি একটু রিভিউ করি, তোমরা নিশ্চয়ই জানো যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তৈরি মেইন অর্গানগুলো তিনটা, একটা হচ্ছে ইউট্রাস, ওভারি এন্ড ফ্যালোপিয়ান টিউব। ইউট্রাস জাস্ট খালি যে কনসেপ্টটা সেটাকে সে বিয়ার করে, কিন্তু কনসেপশন হচ্ছে ফ্যালোপিয়ান টিউব অফ দা ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলারি রিজিয়নে হয়, যেটা কিনা একটা ম্যাচিউর ওভাম ফ্রম ওভারি and sperm from the male partner, এই দুটো একসাথে ফার্টিলাইজড হয় অ্যাম্পুলারি রিজিয়ন অফ দ্য ফ্যালোপিয়ান টিউবে। সেখান থেকে ফার্টিলাইজড ওভাম সেটা ট্রান্সপোর্ট হয়ে চলে আসে ইউট্রাসে নেয়ার দ্য ফান্ডাস, সেখানে সে ইমপ্ল্যান্ট করে এবং পরের যে 40 উইকস সেখানেই সেটা ধীরে ধীরে বেড়ে উঠে একসময় ডেলিভারি হয়। তো এটাই হচ্ছে কনসেপশন। যখনই এখানে কোনো হ্যাম্পার হবে, যখনই কনসেপশনের কোনো হ্যাম্পার হবে, তখনই তাকে আমরা বলবো ইনফার্টিলিটি। কিন্তু যে কোনো কাপল যদি হাজবেন্ড হয়তো 2 বছর দেশের বাইরে থাকলো বা কাজের কারণে ওয়াইফের সাথে ডিস্টেন্সে থাকলো, তাদের রেগুলার কয়টাস হলো না, তখন কিন্তু সেই কাপলকে আমরা ইনফার্টিলিটি বলবো না। তাহলে ইনফার্টিলিটি কাকে বলবো? যখন এ ফেলিয়ার টু কনসিভ আফটার 12 মান্থস অফ রেগুলার আনপ্রোটেক্টেড কয়টাস, একে আমরা বলবো ইনফার্টিলিটি অথবা সাবফার্টিলিটি। এটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। আম্মা আম্মা প্রাইমারি ইনফার্টিলিটি হচ্ছে যখন কোনো কাপল যে কিনা কখনোই কনসিভ করেনি, তাকে আমরা বলবো প্রাইমারি ইনফার্টিলিটি। আর সেকেন্ডারি ইনফার্টিলিটি হচ্ছে যে এই কাপলটা কোনো এক সময় সে কনসিভ করেছিল, হতে পারে কোনো অ্যালাইভ বেবি আছে অথবা কোনো অ্যাবর্শন অথবা কোনো একটোপিক প্রেগন্যান্সি, যেটাই হোক, যে সে কোনো সময় কনসিভ করেছিল কিন্তু পরবর্তীতে সে যখন এখন চেষ্টা করছে হচ্ছে না, এটাকে বলা হয় সেকেন্ডারি ইনফার্টিলিটি। আর স্টেরিলিটি একটা টার্ম আছে, এটা হচ্ছে যে যে কিনা কখনোই কনসিভ করতে পারবে না, অ্যাবসলিউট স্টেট। যেমন কারো ইউট্রাস নাই, সে হচ্ছে স্টেরাইল। কারো হয়তো কোনো মেয়ের পার্টনার যার কিনা টেস্টিস নাই, সে হচ্ছে স্টেরাইল, যে কোনো অবস্থাতেই তাকে আমরা কনসিভ করাতে পারবো না। ইনফার্টিলিটির একটা সিনোনিমাস আছে, যে আমরা কেউ কেউ তাকে সাবফার্টিলিটিও বলি। তাহলে ইনফার্টিলিটি এবং সাবফার্টিলিটি দুটারই মিনিং সেম। যখন আমরা ইনফার্টিলিটি নিয়ে কথা বলবো, তখন আমাদের আরো দুটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে ফেকান্ডিটি আর একটা হচ্ছে ফেকান্ডিবিলিটি। ফেকান্ডিটি হচ্ছে যে কোনো একটা অ্যালাইভ বার্থ যখন সে অ্যাচিভ করবে সিঙ্গেল সাইকেলে, তাকে বলা হয় ফেকান্ডিটি। তার মানে সে বিয়ন্ড দ্য পিরিয়ড অফ ভায়াবিলিটি এই পর্যন্ত যখন যেতে পারবে। আমাদের দেশে পিরিয়ড অফ ভায়াবিলিটি হচ্ছে 28 উইকস অফ প্রেগনেন্সি। তাহলে কোনো প্রেগনেন্সি যখন 28 উইকস পর্যন্ত চলে যাবে, তারপরে সেটা অ্যালাইভ অ্যালাইভ থাকবে ডেলিভারির পরে, সেটাকে বলা হয় ফেকান্ডিটি। আর ফেকান্ডিবিলিটি হচ্ছে যখন একটা সিঙ্গেল সাইকেলে কেউ প্রেগনেন্ট হতে পারবে, সেটা 6 উইকস হতে পারে, 12 উইকস হতে পারে, 30 উইকস হতে পারে, 40 উইকস হতে পারে। তাহলে প্রেগনেন্ট হলে পরেই তাকে শুধু ফেকান্ডিবিলিটি বলে, আর যখন সেটা লাইভ বার্থ পর্যন্ত যাবে তাকে বলা হয় ফেকান্ডিটি। তাহলে ইনফার্টিলিটি, প্রাইমারি ইনফার্টিলিটি, সেকেন্ডারি ইনফার্টিলিটি, স্টেরিলিটি বলতে কি বোঝায়, ইনফার্টিলিটির সিনোনিমাস, এগুলো আমরা জানলাম। নেক্সট হচ্ছে সেকেন্ড স্লাইডে যে আমরা নেচার অফ দ্য কনসেপশন সেটা সম্পর্কে কিছুটা বললাম আমি, যে কোথা থেকে কনসেপশন হয়, কোথায় গিয়ে তারা ইমপ্ল্যান্টেশন করে, সেটা আমরা বললাম। কিন্তু এখন রেগুলার ইন্টারকোর্সের পরে
একটা সিঙ্গেল সাইকেলে দেখা যায় যে 18 থেকে 20% চান্স থাকে কনসিভ করার। এটাকে বলা হয় ফেকান্ডিবিলিটি, যেটা আমরা বললাম যে 18 থেকে 20% চান্স থাকবে কনসিভ করার। কিন্তু 90% কাপলই দেখা গেছে যে 12 মান্থসে আনপ্রোটেক্টেড কয়টাস হলে কনসিভ করতে পারে। এবং এটার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কনসেপশনের ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে এজ অফ দ্য ফিমেল পার্ট। ফিমেল ফার্টিলিটিটা সাধারণত 36 ইয়ার্স এর পরে কমতে থাকে এবং 40 ইয়ার্স এর পরে সেটা আরো বেশি ডিপেনিং হয়, আরো বেশি কমে যায়। এবং আমরা যখন একটা ইনফার্টাইল কাপলকে বলবো, চিকিৎসা দিব, তখন আমাদেরকে বলে দিতে হবে যে তারা কিভাবে থাকলে পরে ফার্টিলিটির চান্সটা বাড়বে। সেই ক্ষেত্রে আমরা থ্রাইস ইন এ উইক, এভরি অল্টারনেট ডেতে থাকার পরামর্শ দেব। এবং যে কোনো একটা ম্যাচিউর ওভাম ওভুলেশনের পরে 12 to 24 আওয়ার্স ভালো থাকে, ফার্টিলিটির চান্স থাকে আর সার্ভাইভ থাকে। সেই ক্ষেত্রে একটা স্পার্মের সার্ভাইবিলিটি আরো বেশি, তার সার্ভাইবিলিটি 72 আওয়ার্স। সে একটা ফিমেল জেনিটাল ট্র্যাক্টে আসার পরে 72 আওয়ার্স পর্যন্ত তার ফার্টিলিটি পাওয়ারটা থাকে। সুতরাং একটা 28 ডে সাইকেলে ফার্টাইল উইন্ডো যেটা, সেটা হচ্ছে 12 to 15 days of a 28 day cycle. আমরা যদি এখন কজ গুলো জানতে চাই, যে আমরা তো অ্যানাটমি অফ এ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম জানি। সেই ক্ষেত্রে ওভুলেশন, টিউবাল ফ্যাক্টর, মেল ফ্যাক্টর, তার কোথাও অ্যাডিশন আছে কিনা ডিউ টু এন্ডোমেট্রিওসিস অথবা পিআইডি, হ্যাঁ, ইউট্রাইন ফ্যাক্টর, সার্ভাইকাল ফ্যাক্টর, এগুলো কিছু আছে। আমরা যদি তার একটা পাই চার্ট করি, দেখা যায় যে 29%ই হচ্ছে ওভুলেটরি, 29%ই হচ্ছে ম্যাক্সিমাম যে অ্যানোভুলেশন অথবা পুয়ার ওভুলেশনের জন্য ইনফার্টিলিটি হচ্ছে। যদি কোনো কারণে অ্যাডিশন হয় ডিউ টু ইনফেকশন অথবা এন্ডোমেট্রিওসিস, একটা প্যাথোলজি, এগুলোর কারণে যদি ইউট্রাস, ওভারি, টিউব, এদের যে একটা নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন আছে, সেটা যখন অল্টার্ড হয়ে যাবে, তখন সেটাকে আমরা টিউবাল ফ্যাক্টর বলবো, যেটার কারণে ইনফার্টিলিটি হতে পারে। তাহলে আমাদের কাছে যখন কোনো কাপল আসবে ইনফার্টিলিটি যাদের কমপ্লেইন, সেই ক্ষেত্রে দুজনেরই আমরা হিস্ট্রি নিব। তাহলে আমরা জানি যে কোনো একটা কেস আমরা যখন স্টাডি করব, সেই ক্ষেত্রে মেল এবং ফিমেল দুই ইনফার্টাইল কাপলকেই আমরা জিজ্ঞেস করব। তাদের এজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তারা কতদিন ধরে চেষ্টা করছে সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাদের এর আগে কোনো প্রেগনেন্সি আছে কিনা, সে অন্য কোনো পার্টনারের সাথে কনসিভ করেছিল কিনা সেটা জানতে হবে, তাদের কয়টাল ফ্রিকোয়েন্সিটা কেমন, তারা কি অকুপেশনে থাকে। অনেক সময় অকুপেশনাল হ্যাজার্ডের কারণেও কিন্তু ফার্টিলিটির প্রবলেম হয়। ফিমেল পার্টনারের গাইনোকোলজিক্যাল হিস্ট্রি নিব, যে তার মেনস্ট্রুয়াল সাইকেলটা কেমন, রেগুলার অর ইরেগুলার, কতদিন তার মেনস্ট্রুয়াল পিরিয়ডটা থাকে, সেখানে কোনো পেইন থাকে কিনা, যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলি, তার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড কবে হয়েছিল। তাহলে এই হিস্ট্রিগুলো আমাদেরকে নিতে হবে। তাদের কোনো মেডিকেল ইম্পর্টেন্ট অ্যান্ড রিলেভেন্ট কোনো মেডিকেল বা সার্জিক্যাল হিস্ট্রি আছে কিনা, যেমন ধরো টিবির কারণে বা ক্রনিক কোনো মেডিকেল ইলনেসের কারণে তার ওভুলেশন হ্যাম্পার্ড হতে পারে, তার ফেলোপিয়ান টিউব ব্লক হয়ে যেতে পারে, তার সার্জিক্যাল অনেক সময় অ্যাপেন্ডিসেক্টমি করতে হয়, অনেক সময় ওভারি ফেলে দিতে হয় টিউমারের কারণে। এ ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা সেটা আমাদের জানতে হবে। তারা এর আগে কোনো ফার্টিলিটির কারণে ট্রিটমেন্ট নিয়েছিল কিনা, কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিল, নিলে কতদিন পর্যন্ত নিয়েছিল, সেটাও আমাদের জানতে হবে। সার্ভিক্সের আমরা অনেক কিছুই দেখি, যে অনেক সময় সার্ভাইকাল মিউকাস প্লাগের সমস্যা থাকে, সার্ভাইকাল কোনো ডিজিজ আছে কিনা, সেই জন্য আমাদের সার্ভাইকাল স্মিয়ারেরও হিস্ট্রিটা নিতে হবে।
কিছু কিছু এন্ডোক্রাইন কজেও ইনফার্টিলিটি হয়, যেমন থাইরয়েড ডিসঅর্ডার, ডায়াবেটিস, তার কোনো অটোইমিউন ডিজিজ আছে কিনা, এগুলোর কারণে অনেক সময় ফার্টিলিটি হ্যাম্পার্ড হয়। তাহলে এগুলো আমাদের জানতে হবে। এবং শেষে আমাদের এক্সামিনেশন করতে হবে ইউট্রাস পজিশন, সাইজ, কোনো টেন্ডারনেস আছে কিনা, তার কোনো টিউমার আছে কিনা, অ্যাডনেক্সাল কোনো মাস আছে কিনা, এগুলো আমাদের দেখে নিতে হবে। আর জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন আমাদের হাইট আসবে, ওয়েট আসবে, ব্লাড প্রেশার আসবে, পালস আসবে। তাহলে এগুলো আমাদের দেখে নিতে হবে। মেইলের বললাম যে মেইলের যেটা, মেইলের এজ একটা ফ্যাক্টর। সাধারণত 50 ইয়ার্স এর পর মেল পার্টনারের 60 তারপরে তার স্পার্মের কোয়ালিটিটা ডিটোরিয়েট করতে থাকে। কতদিন ধরে চেষ্টা করছে, সে আগে কোনো ফাদার হয়েছিল কিনা কোনো অন্য কাপলের সাথে, সেটা আমাদের দেখতে হবে। অনেক সময় দেখা যায় মামস মিজলস ইনফেকশনের কারণে তার অর্কাইটিস হয়, তাই ছোটবেলায় কখনো তার মামস মিজলস হয়েছিল কিনা সেই হিস্ট্রিটা আমাদের নিতে হবে। তার অন্ডকোষে কখনো ব্যথা হয়েছিল কিনা সেই হিস্ট্রিটা আমাদের নিতে হবে। অনেক সময় দেখা যায় তার টেস্টিকুলার ট্রমা থাকে, অথবা সেখানে কোনো সার্জারি হয়, সেই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা আমাদের জানতে হবে। মেয়েদের অকুপেশনটা এবং তার পার্সোনাল হ্যাবিট, এটা খুবই ইম্পর্টেন্ট। তারা যদি কোনো হট এনভায়রনমেন্টে কাজ করে সেই ক্ষেত্রে স্পার্ম এফেক্টেড হয়। তাদের যদি স্মোকিং বা অন্য কোনো অভ্যাস আছে কিনা যাতে করে দেখা যায় যে মটিলিটি, যে সিলিয়ারি মুভমেন্ট, সেগুলোর সমস্যা হয়, সেই সেরকম কোনো স্মোকিং বা ব্রঙ্কিয়েকটাসিস আর সিওপিডি এই ধরনের কোনো ডিজিজ আছে কিনা সেটাও আমাদেরকে জানতে হবে। এবং শেষে এক্সামিনেশনে আমরা টেস্টিসের ভলিউম, টেস্টিসের কনসিস্টেন্সি, এগুলো একটু দেখে নেই যে অনেক সময় ভ্যারিকোসিল সার্জারি এগুলোর কারণে সেখানে কোনো অবস্ট্রাকশন আছে কিনা সেটা বোঝার জন্য। আমরা যদি এখন একটা কাপলকে ইনভেস্টিগেট করতে যাই, তাহলে কিছু কিছু ইনভেস্টিগেশন আছে ফিমেলের জন্য, কিছু কিছু আছে মেলের জন্য স্পেসিফিক ফর ইনফার্টিলিটি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাড হরমোন প্রোফাইলগুলো, যেমন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, সেগুলো আমরা সাধারণত যে মেনস্ট্রুয়াল সাইকেল তার আর্লি আর্লি ফেজে দেখি। এই আর্লি ফেজকে বলা হয় ফলিকুলার ফেজ। তাহলে সাধারণত সেকেন্ড ডে অথবা থার্ড ডে অফ মেনস্ট্রুয়াল সাইকেলে আমরা দেখি। আরো একটা জিনিস দেখি যেখানে আমরা ওভারিয়ান রিজার্ভ বুঝতে পারি, সেটা হচ্ছে অ্যান্টিমুলারিয়ান হরমোন। এটা দেখে আমরা বুঝতে পারি যে তার ওভারিতে ওভামের রিজার্ভেশনটা কেমন আছে, সেটা আমরা দেখতে পারি। আর একটা আছে মিড লুটিয়াল প্রজেস্টেরন। আমরা জানি যে ওভুলেশনের পরে যে ওভামটা থাকে সেটা সেটা কর্পাস লুটিয়াম হয়ে যায়। কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন হরমোনটা অনেক বেশি বেশি করে আসে। সুতরাং ওভুলেশন হওয়ার পরে আমরা যদি ব্লাডে প্রজেস্টেরনটা দেখি, আমরা দেখি যে প্রজেস্টেরন লেভেলটা নর্মালের থেকে অনেক হাই হয়। সেই জন্য এটাকে বলা হয় মিড লুটিয়াল প্রজেস্টেরন। ডে 21-এ আমরা প্রজেস্টেরন দেখে বলতে পারি যে ওই সাইকেলে সেই ফিমেল কাপলের ওভুলেশন হয়েছে কিনা। এছাড়া আমরা জানি যে এন্ডোক্রাইন কজ একটা ইম্পর্টেন্ট কজ, সেই জন্য আমরা থাইরয়েড ফাংশন দেখবো, প্রোল্যাকটিন দেখবো, টেস্টোস্টেরন দেখবো। টেস্টোস্টেরন সাধারণত দেখা যায় যে ইরেগুলার সাইকেল গুলোতে আমরা এই হরমোন লেভেল গুলো বেশি করে করি। এছাড়া ইনফেকশন থাকতে পারে যেটার কারণে ইনফার্টিলিটি হতে পারে, সেই জন্য আমরা ক্লামাইডিয়া দেখবো, তারপরে এইচআইভি, হেপাটাইটিস বি, এই এই প্রোফাইল গুলো দেখে নিব। এছাড়া আমরা দেখতে পারি ইউট্রাস এবং পেলভিক অর্গানটাকে ভালো করে স্টাডি করার জন্য সাধারণত ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসোনোগ্রাম, এটা খুবই একটা হেল্পফুল টুল পেলভিক অর্গানগুলোকে ইভালুয়েট করার জন্য। এখানে সাধারণত আমরা ফলিকুল গুলো কাউন্ট করি, ইউট্রাসের সাইজ দেখি, তার পজিশনটা কেমন আছে, অ্যান্টিভার্টেড না রেট্রোভার্টেড, তার
ওভারিতে ফলিকুলার সাইজ কেমন, সেখানে কোনো এন্ট্রাল ফলিকুলার কাউন্ট কয়টা, 4টার বেশি হলে এটা আমরা ভালো মনে করি। টিউবাল অ্যাসেসমেন্ট আমরা করব যে এখানে কোনো ব্লক আছে কিনা, সেই জন্য আমরা যেটা করি যে হিস্ট্রোসালপিঙ্গোগ্রাম সাধারণত পিরিয়ডের 7th 8th 9th ডেতে আমরা হিস্ট্রোসালপিঙ্গোগ্রাম করতে পারি। এছাড়া অনেক পরে আমরা ল্যাপ্রোস্কোপি এবং হিস্ট্রোস্কোপি করতে পারি। যখন দেখবো যে আমরা বেশ কিছু ট্রিটমেন্ট দেওয়ার পরেও সাকসেসফুল হতে পারছি না, পরবর্তীতে আমরা ল্যাপ্রোস্কোপি এবং হিস্ট্রোস্কোপি করতে পারি। এইগুলো সাধারণত আমরা টিউবাল ব্লক আছে কিনা সেটা দেখি, টিউবাল পেটেন্সি টেস্ট। তবে টিউবের ফাংশনটা কেমন, তার সিলিয়ারি মুভমেন্ট কেমন, তার মাসলের মুভমেন্ট কেমন, সে ঠিক মতো স্পার্ম ট্রান্সফার করা অথবা জাইগোটকে ইউটেরাসের দিকে নিয়ে আসা, এই ফাংশনটা কেমন, সেই ফাংশনটা বোঝার জন্য খুব ইফেক্টিভ টেস্ট কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে নেই। আর মেল ইনভেস্টিগেশন যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সিমেন ফ্লুইড অ্যানালিসিস করি। 3 to 5 days অ্যাবস্টেইন থাকার পরে যে আমরা এটা কালেক্ট করি, করে সেখানে আমরা স্পার্ম এর সংখ্যা দেখি, তার মোটিলিটি দেখি, সেখানে তার মরফোলজিক্যাল কোনো চেঞ্জ আছে কিনা সেগুলো আমরা দেখি, তার ভায়াবিলিটি দেখি। এছাড়া মেল পার্টনারের হরমোন প্রোফাইলও আমরা দেখব, যখন এফএসএইচ এলএইচ এবং টেস্টোস্টেরন সেরকম যখন হিস্ট্রি নিয়ে আমার কাছে সাজেস্টিভ মনে হবে, তাদের আমরা এই হরমোন প্রোফাইলটাও দেখব। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে আমরা ক্যারিওটাইপ দেখব, বিশেষ বিশেষ ক্ষেত্রে সিস্টিক ফাইব্রোসিস স্ক্রিনিংও করা লাগতে পারে। সিমেন অ্যানালিসিসের কিছু ডাব্লিউএইচও প্যারামিটার আছে। 5th সেন্টাইলের আগে পর্যন্ত আমরা বলি যে নর্মাল। সিমেনের ভলিউমটা সাধারণত 4.5 অ্যাভারেজ, এছাড়া 4.4 থেকে 4.7 ml হয়। কনসেন্ট্রেশনটা আমরা সাধারণত বলি 15 মিলিয়ন পার ml পর্যন্ত হলে ভালো, কিন্তু রেঞ্জ হচ্ছে 12 থেকে 16। টোটাল স্পার্ম নাম্বার অনেক বেশি, 39 মিলিয়ন পার ইজাকুলেট। এবং স্পার্মের যে মোটিলিটি সেটা আমরা দেখি, প্রোগ্রেসিভ মোটিলিটি সাধারণত আমরা বলি যে 32% হলে ভালো। মরফোলজি সাধারণত 4% পর্যন্ত, 4% পর্যন্ত যদি নর্মাল থাকে তাহলে আমরা হোপফুল যে একটা নর্মাল প্রেগন্যান্সি হতে পারে। ভাইটালিটি লাইভ স্পার্ম 58 পর্যন্ত থাকলে আমরা তাকে ভালো ধরে নেই। এবং সাধারণত পিএইচ হচ্ছে অ্যালকালাইন, সিমেনের পিএইচ অ্যালকালাইন, সুতরাং মোর দেন 7.2 স্পার্ম সিমেনের পিএইচ থাকে। আমরা ম্যানেজমেন্টটা তোমাদেরকে পরে এর পরের ক্লাসে বলবো। আজকে হচ্ছে আমরা জানলাম ডেফিনেশন গুলা, কজ এবং কি কি হিস্ট্রি কিভাবে নেব এবং কি কি ইনভেস্টিগেশন গুলো আমরা করব। তাহলে এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস থাকবে। এর পরের ক্লাসে আমরা আজকের ক্লাসটা একটু রিভিউ করব। এখানে আমরা কি 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 ধরনের কোশ্চেন আছে তোমাদের, কিন্তু ইনফার্টিলিটি থেকে রিটেনে কোশ্চেন আসে, ভাইভাতে আমরা এটার উপরে কোশ্চেন ধরি। এবং এই যে সিমেনের ডাব্লিউএইচও প্যারামিটার গুলো আমরা জানতে চাই, কি কি ইনভেস্টিগেশন করি ফর ফিমেল ফর মেল, এগুলো আমরা তোমাদের ভাইভাতে ধরি। এবং এইগুলোর উপরে তোমাদের রিটেনে কোশ্চেন থাকে, হ্যাঁ, যে ফিমেল কজ কি ইনফার্টিলিটির, মেল কজ কি, এই জিনিসগুলো তোমাদের সেজন্য ভালো মতো পড়তে হবে। তাহলে কজ ভালো মতো তোমাদের পড়তে হবে, কি ইনভেস্টিগেশন গুলো করি স্পেসিফিক ফর ইনফার্টিলিটি, এবং এই যে সিমেনের প্যারামিটারস গুলো, ডাব্লিউএইচও যে প্যারামিটার সেগুলো তোমাদের জানতে হবে। তাহলে পরবর্তীতে আমরা তোমাদেরকে ম্যানেজমেন্ট সম্পর্কে পরের ক্লাসে বলবো। ঠিক আছে? জি ম্যাম।
হ্যাঁ, আজকে তাহলে এখানেই শেষ করলাম, ঠিক আছে? জি ম্যাম। ওকে।